ওকে, আজকে আমরা আলোচনা করব যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিতর মূলত এই তিনটা নীতি নিয়ে আলোচনা করা হয়। এক হচ্ছে আউববাউ নীতি, হুন্ড এবং পাউলির বর্জন নীতি। ঠিক আছে? আচ্ছা, আমরা এই পিছনের জিনিসগুলো জানবো তার আগে হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস কি আমার সেটা একটু জানা দরকার। ঠিক আছে? সেটা হচ্ছে কি যে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাস কি? যে পরমাণুর যে কক্ষপথ, ঠিক আছে, ধরো যে এটা একটা পরমাণু, এটার পরমাণুর প্রথম কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তো কক্ষপথের ভিতরে কি থাকে? উপশক্তি স্তর থাকে, এস উপশক্তি স্তর, তারপর কি পি উপশক্তি স্তর। সেই পি উপশক্তি স্তরের ভিতরে আরও কি থাকে? এরকম অরবিটাল থাকে। ঠিক আছে? উপশক্তি স্তরে কি থাকে? অরবিটাল থাকে। ঠিক আছে? তাহলে কক্ষপথের ভিতর কি উপশক্তি স্তরের ভিতর কি অরবিটাল। এই অরবিটাল উপশক্তি স্তর কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো যেভাবে সাজানো থাকে, ঠিক আছে, যেভাবে সাজানো থাকে সেই জিনিসটাই হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। এখন কিভাবে সাজানো থাকে এই জিনিসগুলো তোমার জানতে হবে। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি। এখন 9-10 এই জিনিসটা পড়ে আসছো, ঠিক আছে? আউফবাউ নীতি মূলত হচ্ছে কি, আউফবাউ কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না। ঠিক আছে? আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম না। আমি 9-10 কি ভাবতাম যে আউফবাউ হয়তো কোনো বিজ্ঞানী, এই বিজ্ঞানী হচ্ছে যে তোমার একটা নীতি দিছে ইলেকট্রন বিন্যস্ত করার, সেই নীতিটাই হচ্ছে কি আউফবাউ নীতি। ঠিক আছে? আউফবাউ আসলে কোনো নীতি না, তবে এইটা হচ্ছে যে তিনটা নীতির সমন্বয়। কয়টা নীতির সমন্বয়? তিনটা নীতির সমন্বয়। এই আউফবাউ নীতির মধ্যে কয়টা থাকে? তিনটা নিয়ম থাকে। একটা হচ্ছে মেইন আউফবাউ নীতি, মেইন নীতি, ঠিক আছে, এটা আমরা জানবো। একটা হচ্ছে তোমার পাউলির নীতি, পাউলির বর্জন নীতি, ঠিক আছে। আরেকটা হচ্ছে হুন্ডের নীতি, ঠিক আছে। এই পাউলি আর হুন্ড কিন্তু দুজন বিজ্ঞানী, ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানী। হুন্ড হচ্ছে কি তোমার বিজ্ঞানী। আমি যতদূর জানি ইনি সম্ভবত অস্ট্রিয়ার বিজ্ঞানী, অস্ট্রিয়া, ঠিক আছে, অস্ট্রিয়া একটা দেশ, সেই অস্ট্রিয়া দেশের বিজ্ঞানী। আর ইনি হচ্ছে সম্ভবত জার্মান বিজ্ঞানী। হ্যাঁ, আমার এক্সাক্ট মনে পড়তেছে না, হয়তো দেখে নিও যে ইনি হচ্ছে জার্মান বিজ্ঞানী। তো এই দুইটা বিজ্ঞানীর নামে দুইটা নীতি আসছে। হ্যাঁ, আর আউফবাউ হচ্ছে যে এই একটা মেইন নীতি। এই মেইন নীতিটা এখনো বলতেছি না, একটু পরে বলতেছি, ঠিক আছে। আচ্ছা বলি, এই মেইন নীতিটা কি, যে ইলেকট্রনগুলো কি করে, যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ উপশক্তি স্তরে যায়, অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে যায়। হ্যাঁ, এই নীতিটা হচ্ছে যে ইলেকট্রন কি করে, ইলেকট্রন কম শক্তির অরবিটাল থেকে বেশি শক্তির অরবিটালে যায়। যা বলে দিলাম, তো ইলেকট্রন কী করে, কম শক্তির অরবিটাল থেকে বেশি শক্তির অরবিটালে যায়। এই জিনিসটা হচ্ছে মেইন আউফবাউ নীতি। কিন্তু মেইন আউফবাউ নীতি ব্যাখ্যা করতে গেলে এই পাউলির বর্জন নীতি আর হচ্ছে যে তোমার হুন্ডের নীতি, এই দুটো নীতি এক জায়গায় করতে হয়। তো আমাদের বইয়ে বলা হয়েছে যে এই তিনটা নীতির একসাথে করে যে আমি নির্যাসটা পাবো সেটাই হচ্ছে কি আমার মূলত আউফবাউ নীতি। আশা করি বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। তো আমি কি করব, যে প্রথমে পাউলির বর্জন নীতিটা একটু ব্যাখ্যা করব, যে জিনিসটা কি বলছে। তারপর হুন্ডের নীতিটা আছে ব্যাখ্যা করব। তো হুন্ডের নীতি ব্যাখ্যা করার পর সবার শেষে যে ব্যাখ্যা করব যে মেইন আউফবাউ নীতিটা কি বলছে। ঠিক আছে, তাহলে চল আমরা শুরু করি। আচ্ছা, এর দুইটা মানে হচ্ছে যে এই নীতিটা মেইন যে জিনিসটা হলো, সেই জিনিসটা হলো এরকম, যে পাউলির বর্জন নিয়মটা হচ্ছে এরকম, যে একই পরমাণুতে
দুটি যে কোনো তুমি দুইটা ইলেকট্রন নাও, যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয় না। আচ্ছা, চারটা কোয়ান্টাম সংখ্যা বলতে কি, যে তোমার ওই যে চারটা কোয়ান্টাম সংখ্যা বলতে বোঝাচ্ছি যে n, l, m আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না, সমান হবে না। একটা না একটা জায়গাতে যে কি হবে, আলাদা হবেই। ঠিক আছে, একটা না একটা জায়গাতে যে আলাদা হবে। এই সেম লাইনটার একটা সহজ ব্যাখ্যা আছে, একই জিনিস জাস্ট একটা সহজ ব্যাখ্যাটা হচ্ছে কি, যে এরকম যে তোমার একটা অরবিটালে দুইটা এর বেশি বিপরীত স্পিনযুক্ত, মানে বিপরীত ঘূর্ণায়মান স্পিনযুক্ত একটা অরবিটালে দুইটার বেশি বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন প্রবেশ নিষেধ। যদি দুইটার বেশি ইলেকট্রন আসে তাহলে ওই 3 নাম্বার ইলেকট্রনটা কি তার পরের অরবিটালে চলে যাবে। এখন এই উপরের লাইনটাও যে জিনিস মিন করে, নিচের লাইনটাও একই জিনিস মিন করে। এখন আমি তোমাকে এই জিনিসটা বোঝাবো আসলে ধন্যবাদ মাধ্যমে। ওকে, ওটা কীরকম, যে আমরা এটা ব্যাখ্যা করতে পারি তোমার হিলিয়ামের উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে। ঠিক আছে, এক্সাম্পল কার্ড দেবো হিলিয়ামের ক্ষেত্রে। কি হয় দেখো, হিলিয়ামের ইলেকট্রন কটা থাকে বলো তো, 2টা। ঠিক আছে, তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি দেখো, 9 10-এ দেখে আসছো, আমি এগুলো নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কীরকম হয়, হিলিয়ামের 2 এর ইলেকট্রন বিন্যাস হয় 1s2, অর্থাৎ প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। এখন 1s2, এটা তো আশা করি যে 9 10-এ তুমি জেনে আসছো যে 1s2 কি, যে প্রথম কক্ষপথ n এর মান 1, প্রথম কক্ষপথে কি উপশক্তি স্তর থাকে, s উপশক্তি স্তর থাকে। সেই উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। আচ্ছা, 1s2, এই 1s2 হচ্ছে কি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এখানে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। যে এটা ধরো যে তোমার হিলিয়ামের প্রথম কক্ষপথ, 2টা ইলেকট্রন কোথায়, যে এই প্রথম কক্ষপথ, এটা হচ্ছে 1s এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, 1টা 2টা, 1s2, এটাই হচ্ছে তোমার 1s2, এইরকম ব্যাপারটা। তো এখানে প্রথম ইলেকট্রনের জন্য কি হয়েছে, যে n এর মান কত, 1, কারণ হচ্ছে যে 1s2, এই 1 দ্বারা হচ্ছে কি n এর মান নির্দেশ করে, তাহলে n এর মান 1। l এর মান কত, s যদি 0 হয় তাহলে l এর মান কত, অবশ্যই 0। ঠিক আছে, l এর মান 0। m এর মান কত, l 0 হলে m এর মান অবশ্যই কি 0। আর s হচ্ছে কি ইলেকট্রনের স্পিন হয় কি হয়, যে পজিটিভ হাফ হয় প্লাস হাফ, না কি মাইনাস হাফ। তো প্রথম ইলেকট্রনের জন্য আমি প্লাস হাফ ধরে নিলাম। এবার দ্বিতীয় যে ইলেকট্রন আছে, দ্বিতীয় ইলেকট্রনের জন্য কি হবে, n এর মান কত হবে বলো তো, n এর মান 1 হবে, কারণ 1। l এর মান কত, 0। m এর মানও কত, 0। s এর মান হয়ে যাবে এবার মাইনাস হাফ। দেখছো যে চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম 3টা কোয়ান্টাম সংখ্যা মিলে গেল, 4 নম্বর কোয়ান্টাম সংখ্যার বেলায় এসে কি হয়ে গেল, এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল। তো পাউলি আসলে এই জিনিসটাই বলছে, যে একই পরমাণুতে যে কোনো 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, সমান হবে না। এখন তুমি মনে করতে পারো যে শুধু এটা কি হিলিয়াম দেখে এরকম আলাদা আলাদা, এমন না। তুমি নাইট্রোজেন নাও, অক্সিজেন নাও, যা খুশি তা নাও, কখনো তুমি কি করতে পারবে না, 4টা ইলেকট্রন সংখ্যার মান কি করতে পারবে না, সমান দেখাতে পারবে না, এক সমান হবে না, একই রকম হবে না, একটু না একটু জায়গায় এল হবে। কারো দেখবে যে n মিলতেছে, m মিলতেছে না, l মিলতেছে, n মিলতেছে না, l মিলতেছে, s মিলতেছে না। দেখো এখানে যেমন সব মিলে যাচ্ছে, কিন্তু s এর ক্ষেত্রে এসে কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এই কারণেই পাউলি এই কথাটা বলছে যে কি, যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। এবং পাউলির ইয়ে থেকে আরও কিছু জিনিস ক্লিয়ার হয়, যে তুমি এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হতে পারতেছো না, যে দেখো যে এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা, এর বেশি কিন্তু থাকতে পারবে না ইলেকট্রন। ঠিক আছে, তো তুমি যদি হিসেব করে দেখো যে এস এ কয়টা ইলেকট্রন থাকে, সর্বোচ্চ 2টা,
পিতে হিসাব করে দেখবা যে সর্বোচ্চ 3টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতেছে। পিতে তোমার অরবিটাল থাকবে হচ্ছে যে 2টা, ঠিক আছে। পিতে অরবিটাল করে 2টা এবং 2টা অরবিটালে ইলেকট্রন করে 4টা, সরি 6টা, এই উল্টাপাল্টা বলছি। যে পিতে অরবিটাল থাকবে হচ্ছে 3টাতে যদি 2টা করে ইলেকট্রন থাকে তাহলে কয়টা ইলেকট্রন হবে? 6টা, অর্থাৎ 3 গুণন 2, 6টা ইলেকট্রন। তারপর ডিতে কয়টা হবে? ডিতে হচ্ছে অরবিটাল থাকে 5টা, তুমি তো জানো। তো 5টা ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকে? 5 গুণ 10টা। তো এই জিনিসগুলো পাউলির ইয়ে থেকে হচ্ছে ক্লিয়ার হয় যে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। এবং আরও কিছু জিনিস হচ্ছে ক্লিয়ার হয় যে কোনো একটা কক্ষপথে, ধরো কোনো একটা কক্ষপথে অরবিটাল থাকে n স্কোয়ার সমান, ঠিক আছে। অরবিটাল থাকে কয়টা? n স্কোয়ার থাকে। যেমন তুমি প্রথম কক্ষপথে অরবিটাল কয়টা আছে? একটা অরবিটাল, ঠিক আছে। প্রথম কক্ষপথে একটা অরবিটাল থাকে। দ্বিতীয় কক্ষপথ যদি হইতো, ধরো যে এটা কোনো একটা পরমাণু, এখানে দেখো যে এটা প্রথম কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে একটা এস, একটা কি থাকে? পি থাকে। আচ্ছা, এসে অরবিটাল করা থাকে একটা, পিতে অরবিটাল করা থাকে 3টা। তাহলে এটা কয় নাম্বার কক্ষপথ? এন এর মান কত? 2। তাহলে তুমি সূত্র বসায় দেখো, এন এর মান যখন তুমি 2 বসাবা তাহলে কত হলো? 4। তার মানে কি হলো? তৃতীয় কক্ষপথে কয়টা অরবিটাল থাকবে? 4টা অরবিটাল থাকবে, ঠিক আছে। অরবিটাল হবে 4টা। 4টা কোথায়? পিতে থাকে 3টা আর এসে থাকে কি? একটা। তুমি যদি এন এর মান 3 বসাও, এন এর মান কত বসাও? 3 বসাও। 3 স্কোয়ার যদি বসাও, 3 স্কোয়ার যদি বসাও তাহলে কত হয়? 3 স্কোয়ার বসালে 9টা। অর্থাৎ 3 নম্বর কক্ষপথে কয়টা অরবিটাল থাকবে? 9টা। হ্যাঁ, এবং 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে? 9টা অরবিটাল। তো একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তাহলে 9টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 18টা। তাহলে 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 18টা। এইখান থেকে আমি বের করতে পারতেছি যে 3 নম্বর কক্ষপথে 18 ইলেকট্রন থাকে। আবার 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে বলো তো? 2 দুগুণে 4 দুগুণে কয়টা? 8টা। 2 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? একটা অরবিটালে যদি 2টা থাকে, 4টা অরবিটালে 4 দুগুণে 8টা ইলেকট্রন থাকবে। তো এই জিনিসগুলো আসলে একটা একটার সাথে সম্পৃক্ত, এই জিনিসগুলো বোঝা যায়, ঠিক আছে। এই কারণেই বলা হয়েছে যে এসে ইলেকট্রন থাকে 6টা, পিতে এসে ইলেকট্রন থাকে 2টা, পিতে ইলেকট্রন থাকে হচ্ছে 6টা সর্বোচ্চ, ডিতে থাকে হচ্ছে যে 10টা এবং এফে থাকে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? 14টা। এই লাইনটা একটু মাথায় রাখতে হবে আমার সবসময়। যদিও জানো আমি আগেই ব্যাখ্যা করে আসছি, তারপরে আবার লিখে দিলাম যে এখানে ইলেকট্রনগুলো থাকে। তো এই জিনিসগুলো আমরা সব পাউলির বর্জন নীতি থেকে হচ্ছে জানতে পারছি। আচ্ছা, পাউলির যে বর্জন নীতি, এটাকে আসলে বর্জন নীতি কেন বলা হয়? এটাকে বর্জন নীতি বলার কারণ হচ্ছে, কারণ একটা অরবিটালে যখন 2টা ইলেকট্রন হয়ে যাবে, 3 নম্বর ইলেকট্রনটাকে সে বর্জন করে পরের কক্ষপথে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হচ্ছে যে পাউলির বর্জন নীতি, এরকম নাম হয়েছে। তো এটা বিজ্ঞানী পাউলির নাম থেকে আসছে। ওনার নাম লিনাস পাউলিং নাকি এরকম, ভুলে গেছি। যাই হোক, তোমাদের বই নাই, এটা লাগবেও না, জাস্ট আমি আমার ইয়ে থেকে পড়ছিলাম তাই জানাইলাম। ওকে, তাহলে এবার আমরা জানবো হুন্ডের নীতি। দেখো, এই বিজ্ঞানী হুন্ড কি বলছে যে একই শক্তি সম্পন্ন, ঠিক আছে, একই শক্তি সম্পন্ন, অর্থাৎ শক্তি কিন্তু একই হইতে হবে। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে, ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা, মানে ওই ইলেকট্রনগুলো সর্বোচ্চ সংখ্যায় অযুগ্ম মানে হচ্ছে যে বিজোড়, অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে। আচ্ছা, এই এনার্জি কথাটা, এটাকে হচ্ছে যে আমরা একটু ব্যাখ্যা করব। আচ্ছা, এখানে সমশক্তি সম্পন্ন অরবিটাল, এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? যে সমশক্তি সম্পন্ন অরবিটাল, যেমন 3p এর কথা আমি চিন্তা করি। 3pতে কয়টা অরবিটাল থাকতে পারে? এটা তো উপশক্তি স্তর। 3p উপশক্তি স্তর কয়টা অরবিটাল থাকবে? যে 3px
3p/y 3p/z, তিনটা অরবিটাল থাকবে এবং এই তিনটা অরবিটালের শক্তি কী হবে? সমান হবে। তাহলে ডিতেও এরকম কয়টা থাকবে? 3p/3d, 3তে এরকম কয়টা থাকবে? 5টা থাকবে এবং সেই 5টা অরবিটালে কী হবে? সমান হবে। এবং এফে কয়টা থাকবে? 7টা অরবিটাল থাকবে। তো এই 7টা অরবিটালের শক্তি কী হবে? সমান হবে। তো এই সমশক্তি সম্পন্ন অরবিটালের কথা বলছে। তো এই সমশক্তি সম্পন্ন অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকবে তারা সর্বোচ্চ সংখ্যক কী অবস্থায় থাকবে? বিজোড় অবস্থায় থাকবে। এই জিনিসটা আসলে কী, যে সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় থাকতেছে। তো এটা আমরা একটা উদাহরণ দিয়ে হচ্ছে যে বোঝার চেষ্টা করি যে কীভাবে সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় থাকে। যেমন নাইট্রোজেন, আমাদের বইয়ে নাইট্রোজেন দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত? নাইট্রোজেন হচ্ছে 7। তো এটাকে যদি আমি একটু ইলেকট্রন বিন্যাস করি তাহলে কীরকম হবে? যে 1s2 2s2 2p3, এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, তো এটাতে কি তোমার উপশক্তি স্তর দিয়ে ব্যাখ্যা করা আছে। এটাকে তুমি অরবিটাল দিয়ে যদি ব্যাখ্যা করতে চাও, অর্থাৎ পিটাকেও তুমি ভেঙে লিখবে, তাহলে কীরকম দেখায়? তাহলে এই জিনিসটাকে এইরকম দেখাবে যে n7। এটাকে আমি কি করছি, কিসের ভিত্তিতে বের করছি? যে উপশক্তি স্তরের ভিত্তিতে, মানে উপশক্তি স্তরে আমি ইলেকট্রনগুলোকে কীভাবে বিন্যস্ত হয়েছে সেটা দেখাইছি। এবার দেখাবো যে অরবিটালে যখন ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে তখন হচ্ছে যে কীরকম হবে। এরকম হবে, দেখো যে 1s2 2s2, এই যে পিতে যে ইলেকট্রনগুলো থাকবে ওগুলো আসলে আমি সবসময় হুন্ডের নীতি কাজ করবে শেষ যে অরবিটাল আছে সেটার উপরে কিন্তু, ঠিক আছে? তো তাহলে 2pটাকে যদি আমি ভাঙি তাহলে 2px1 2py1 2pz1, এরকম। অর্থাৎ এইখানকার তিনটা ইলেকট্রন তিনটা অরবিটালে ভাগ হয়ে গেছে। ঠিক আছে? তিনটা ইলেকট্রন তিনটা অরবিটালে কী হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। ঠিক আছে? অর্থাৎ জিনিসটাকে এইভাবে দেখানো যায় যে এসের এগুলোকে যদি আমি ঘর আকারে দেখাতে চাই, তো এসের 1s যেটা, সেটাতে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন, এবং একটা আর একটা বিপরীত স্পিনমুখী। ইলেকট্রনগুলো সবসময় কী থাকে? বিপরীত স্পিন থাকে, একটা পজিটিভ নেগেটিভ। ওই যে বলছি যে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তো একটা অরবিটাল সর্বোচ্চ কত? 2টা। এবং 2s2 অরবিটালেও কয়টা ইলেকট্রন থাকতো? 2টা, এবং কি বিপরীত স্পিনমুখী। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? 2s নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমি পি এর ক্ষেত্রে চলে আসবো, ঠিক আছে, যখন আমি পি এর ক্ষেত্রে আসবো, এবার আমার অরবিটালের ঘর কয়টা হবে? 3টা। কেন? একটা হচ্ছে 2px এর জন্য, একটা হচ্ছে 2py এর জন্য, 2pz এর জন্য। তো হুন্ড কি বলছে? যে শেষ অরবিটালের যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় থাকবে। মানে তুমি কখনোই এরকম ভাবতে পারো না যে এখানে প্রথম ধরো যে তিনটা কক্ষপথ প্রথমে কয়টা? 2টা হয়ে গেছে, তারপরে একটা এরকম হয়ে গেল। ঠিক আছে? একটা এরকম হয়ে গেল। তো এরকমও তো হইতে পারতো। তো এইরকম হবে না, হয়ে হবে কি, যে যতগুলো ঘর আছে আগে বিজোড় হয়ে যাবে। ঠিক আছে? যে এরকম করে উপরের দিকে, এখানে একটা উপরের দিকে, এখানে একটা উপরের দিকে। তারপর যদি 4 নাম্বার আরও কোনো ইলেকট্রন থাকতো সেইটা হয়ে যেত এইখানে এসে। ঠিক আছে? কিন্তু তার আগে কী হবে? তার আগে যতগুলো ঘর পাবে এরকম বিন্যস্ত হয়ে ভাগ হয়ে যাবে। তো এই জিনিসটাই হচ্ছে কি বলছে? হুন্ড বলছে। ঠিক আছে? এই জিনিসটাই হুন্ড বলছে। ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো। তো তুমি যদি এদের ইয়েগুলো চিন্তা করো, যে কোয়ান্টাম সংখ্যার মানগুলো যদি তোমাকে দেখাইতে বলে, ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যার মানগুলো যদি দেখাইতে বলে, তো তুমি দেখাইতে পারবা। এখানে ইলেকট্রন কয়টা আছে? 7টা ইলেকট্রন আছে। তো তোমার বইয়ে এই জিনিসগুলো দেখাই দেওয়া আছে যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাপারগুলোকে কীভাবে দেখাবা। যদি তুমি কোয়ান্টাম সংখ্যা দিয়ে যাও যে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে এটাকে আমি কি বলবো? প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে E1 নাম দিচ্ছি। ঠিক আছে? E1। তো এখানে n এর মান কত হবে? n এর মান, l এর মান, m এর মান, s এর মান, এই চারটা মান তোমাকে লিখতে হবে। এখানে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান হবে কত? এই যে এইখানকার এই ইলেকট্রন, এই যে 7টা ইলেকট্রন আমি ব্যাখ্যা করবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই যে প্রথম ইলেকট্রন হচ্ছে যে এইটা, যেটা উপরের দিকে। ও আরেকটা জিনিস বলে নেই, হুন্ডের নিয়মে এগুলো হচ্ছে একই স্পিন মুক্ত হবে। যখন বিজোড় অবস্থা থাকবে তখন তাদের স্পিন কি থাকবে? একই রকম থাকবে। ঠিক আছে? একই রকম স্পিন থাকার কারণ হচ্ছে যে একই রকম স্পিন থাকলে এরা অনেকটা স্থিতিশীল থাকতে পারে, অর্থাৎ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আর একটা উপরের দিকে একটা নিচের দিকে এরকম কখনো করিও না, এটা হুন্ডের নিয়ম বলে নেই। আচ্ছা, তাহলে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান কত হবে? n এর মান কত? এই যে দেখো, n এর মান 1s, মানে n এর মান হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা s অরবিটাল তাহলে l এর মানও 0, m এর মানও কত? 0। এবং ইলেকট্রন কত হবে? +12। ঠিক আছে? ইলেকট্রন স্পিন হবে কত? +12। E2 এর ক্ষেত্রে কত হবে? 2 নাম্বার ইলেকট্রন কি এর বিপরীত যেটা, সেটা হচ্ছে n এর মানও কত? 1, l এর মান কত? 0, এটাও 0, এটা হচ্ছে যে -12। ঠিক আছে? তাহলে এখানে আমার কি চলে গেল? যে 1s2 ব্যাকআপ হয়ে গেল। তারপরে E3, 3 নাম্বার যে ইলেকট্রনটা আছে সেটার ক্ষেত্রে যদি আমি একটু কথা বলছি, সেটা কি হবে? E3 আমার দেখতে কীরকম?
যে এন এর মান কত এবার 2, ঠিক আছে, এন এর মান 2। আচ্ছা, এস এর মান কত 0, কারণ 2s, এস এর মান হচ্ছে 0, এম এর মানও কত 0, তাহলে ইলেকট্রনের স্পিন হবে +12, ঠিক আছে। 4 নাম্বার অর্থাৎ এখানকার যে বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন আছে সেটার ক্ষেত্রে কত হবে, এন এর মান হবে 2, এল এর মান হবে, এস এর মান হবে 0, তাই এল এর মানও 0, এম এর মানও 0, তাহলে এটা হবে -12। অর্থাৎ এখানে কি চলে গেল, 2s2 চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে কি হয়েছে যে 1 2 3 4টা ইলেকট্রন, 5 নাম্বার ইলেকট্রন কোথায়, যে 2p(x1) এর যে ইলেকট্রনটা, এটা হচ্ছে কি 5 নাম্বার ইলেকট্রন। তাহলে E5, এই 5 নাম্বার ইলেকট্রনটা কীরকম হবে, 5 নাম্বার ইলেকট্রনটা হবে যে এখানে এন এর মান কত, এন এর মান কিন্তু 2, এন এর মান কত 2, ঠিক আছে। পি যখনই পি বলবে তখন এল এর মান কত হয়ে যাবে 1, ঠিক আছে। যখনই পি হয়ে যাবে এল এর মান 1। আচ্ছা, এল পি যখন হবে, পি অরবিটালের ক্ষেত্রে এম এর মান কী কী হয় বলো তো, এম এর মান কী হবে, যে একটা -1 0 +1, এম এর মান আমরা দেখে আসছি না, ঠিক আছে, এম এর মান দেখে আসছি না, যে পি এর ক্ষেত্রে এম এর মান কয়টা হয়, 3টা হয়, একটা হচ্ছে -1 0 +1, তারপর ডি এর ক্ষেত্রে এম এর মান 3টা হয়, -2 +1 0 +1 +2 এরকম হয়। আচ্ছা, তাহলে 5 নম্বর ইলেকট্রন ই এর ক্ষেত্রে এখানের মানটা হবে কি, এল এর মান হচ্ছে কত, অলওয়েজ 1, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে এম এর মান হবে, তুমি এটাকে +1 -1 ধরতে পারো, বা +1 ধরো, কোনো সমস্যা নেই, +1 ধরো -1 ধরো, কেউ তোমাকে গালিগালাজ করবে না। অর্থাৎ একটার জন্য এই -1, একটার জন্য 0, একটার জন্য কি +1, তাহলে এম এর মান কি -1 এর জন্য নিলে, -1 দ্বারা ইন্ডিকেট করতেছে কি, এটা হচ্ছে 2px। তো ইলেকট্রন এখানে তোমার স্পিন কি হবে, +12, ঠিক আছে। আচ্ছা, এবার 6 নাম্বার ইলেকট্রনটা একটু দেখো, 6 নাম্বার ইলেকট্রনটা যখন আমি দেখাচ্ছি, এটা কি হচ্ছে যে এন এর মান এখানে কত 2, এটা যেহেতু পি অরবিটাল তাই এর মান হচ্ছে, এল এর মান হচ্ছে 1। আচ্ছা, গেল। এখন এম এর মান কয়টা, 2py, তো 2py এ এম এর মান কত হবে 0, ঠিক আছে। এবং স্পিন কত হবে, স্পিন দেখো একই দিকে, স্পিনটা হবে +12, আরে এটা কেন দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি, +12। তো যখন তুমি 7 নাম্বার ইলেকট্রন নিয়ে আলোচনা করবা, তখনও এন এর মান 2, এর মান 1, এবার হচ্ছে এম এর মান কত +1, হ্যাঁ, এবং স্পিন হবে কত +12। এই দেখো, আমি এই জিনিসটা নিয়ে একটু কনসার্ন, এই জিনিসটা নিয়ে কথা বলবো, যে এখানে কি ইলেকট্রনগুলো দেখো সব +12, ঠিক আছে, ইলেকট্রন কি প্রথম 3টে +12, যদি আরও 3টে ইলেকট্রন থাকতো সেগুলো হয়ে যেত কি সব -12, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যে একই স্পিনযুক্ত ইলেকট্রন, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তুমি আশা করি বুঝতে পারছো যে কীভাবে হুন্ডের নিয়মটা মূলত কী বলছে, যে যখন অরবিটাল ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে তখন সে চাবে যে সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় থাকতে, কিন্তু তারপর যদি একটা বেশি হয় তাহলে সে জোড় অবস্থায় চলে যাবে, হ্যাঁ। তো যদি এটা তো নাইট্রোজেনের ক্ষেত্রে দেখলে যে জিনিসগুলো এমন হলো, এবং এখানে আমি আরও একটা কথা এখানে অ্যাড করি, দেখো যে আমরা যে পাউলির নিয়ম পড়ে আসলাম, এখানে কটা ইলেকট্রন পাইছি, 7টা ইলেকট্রন। দেখো 7টা ইলেকট্রনের ক্ষেত্রে তুমি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান পাবা না। দেখো 4 নাম্বার ইলেকট্রনটার ক্ষেত্রে কি এন এর মান 2 0 0 -1, 5 নাম্বার ইলেকট্রন দেখো 2 1 -1, একটা সংখ্যাও প্রথম সংখ্যাটা শুধু মিলতেছে, বাকি একটা সংখ্যাও কি মিলে না, ঠিক আছে। 1 নাম্বার ইলেকট্রনের সাথে 7 নাম্বার ইলেকট্রন মিলাই দেখো যে কোনো কিছুই মিলে না, শুধু স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে +12, এই জিনিসটা মিলছে। তার মানে তুমি কোনো কোয়ান্টাম সংখ্যার সাথে কোনো কোয়ান্টাম সংখ্যা, 4টা কোয়ান্টাম সংখ্যা মিলে যাবে, এরকম কখনো হবে না। তো এটা হচ্ছে পাউলির নিয়ম। আবার এখানে দেখো যে ইলেকট্রনগুলো সব বিজোড় অবস্থায় আছে, এটা কি হচ্ছে হুন্ডের নিয়ম। তো আমি একই সাথে পাউলির নিয়মও ব্যাখ্যা করলাম, একই সাথে হুন্ডের নিয়মও ব্যাখ্যা করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে কত 8, 1s2 2s2 2p4, 4 2 6 দিয়ে 8, 8টা ইলেকট্রন। তো এটা তো উপশক্তি স্তর দিয়ে, তুমি যদি অরবিটাল দিয়ে একটু ভাঙাও তাহলে এই জিনিসটা এরকম হবে যে 1s2 2s2 2px2 2px2 2py1 2pz1, এইরকম কেন হলো, যে এক্স এর ক্ষেত্রে 2 হলো, ওয়াই এর ক্ষেত্রে 1 হলো, জেড এর ক্ষেত্রে 1 হলো। এটা হওয়ার কারণটা হলো এরকম যে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, পিতে কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। এখন 4টা ইলেকট্রন কীভাবে বিন্যস্ত হবে, প্রথমে তারা করবে কি একটা 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 করে নাইট্রোজেনের মতো বিন্যস্ত হয়ে গেলো, তাহলে আরও একটা ইলেকট্রন বাকি থাকতেছে, সেই ইলেকট্রনটা এখানে বিপরীত স্পিনে এসে যুক্ত হবে। এই কারণে এই জিনিসটা হচ্ছে যে 2px2, ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে 2px2, অর্থাৎ 2px এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 2টা। তো এখানে তুমি যদি 8 নাম্বার ইলেকট্রন দেখাইতা, ধরো যে অক্সিজেনের ক্ষেত্রে তুমি এরকম করে সেম করে দেখাচ্ছ, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যে 8 নাম্বার ইলেকট্রনটা, যদি অক্সিজেনের ক্ষেত্রে প্রথম 7টা ইলেকট্রন এরকম সেমই থাকবে, 8 নাম্বার ইলেকট্রন অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, জাস্ট এন এর মান হয়ে যাবে কত, এন এর মান হয়ে যাবে হচ্ছে
তোমার 2, ঠিক আছে। পি এর মান হয়ে যাবে হচ্ছে 1, হ্যাঁ। এস এর মান হচ্ছে তোমার কত হবে +1, সরি এম এর মান হবে +1, এন এর মান 2, এল এর মান হচ্ছে 1, এম এর মান হচ্ছে যে +1, আর এই যে এস এর মান যখন তুমি আসবা তখন হয়ে যাবে -1/2, ঠিক আছে। তখন কত হবে -1/2, কারণ এই ইলেকট্রনটা বিপরীত স্পিন যুক্ত, তাই হচ্ছে -1/2। আর এর আগের ইলেকট্রনগুলো এর উপরের দিকে স্পিন ছিল, এই কারণে কি এগুলো সব +1/2 যুক্ত ছিল। আশা করি তুমি বুঝতে পারছো। তোমাকে যদি বলে যে অক্সিজেনে 8টা ইলেকট্রন কীভাবে থাকে, ওদের কোয়ান্টাম সংখ্যার মানগুলো ব্যাখ্যা করো, এভাবে ব্যাখ্যা করে দিতে হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যাখ্যা করতে এরকম। এবার যে কোনো পরমাণু বলুক, তুমি এরকম করে কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করতেই থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কী কী শিখলাম, যে পাউলির বর্জন নীতি শিখলাম, হুন্ডের যে নীতি আছে সেটা শিখলাম। দেন আমাদের নেক্সট টার্গেট আছে যে আউবাউ নীতি এর ব্যাখ্যা, আউবাউ নীতি শেখা। আচ্ছা, আমাদের আউবাউ নীতিতে কি বলা হয়েছে, যে আউবাউ নীতিতে বলা হয়েছে পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে, ঠিক আছে, যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে, অর্থাৎ নিম্ন শক্তির যে অরবিটালগুলো আছে সেগুলোকে ফিল আপ করে ক্রমান্বয়ে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল প্রবেশ করে, উচ্চ শক্তির অরবিটাল ফিল আপ করে। এখন এই যে অরবিটালের নিম্ন শক্তি, কোনটাকে আমি নিম্ন শক্তি বলতেছি আর কোনটাকে আমি উচ্চ শক্তি বলতেছি, ঠিক আছে। অরবিটালের শক্তি, এটা কিন্তু আমরা সবার এর আগের লেকচারে পড়ে আসছি, যে অরবিটালের শক্তি এর আগের লেকচারে হচ্ছে যে প্রথমের দিকে পড়ে আসছি, যে অরবিটালের শক্তি কি দ্বারা নির্দেশ করা হয়, যে n+l এর সূত্র বা হচ্ছে মান দ্বারা। তাহলে আমি অরবিটাল কোনটা কম শক্তির আর কোনটা বেশি শক্তি কীভাবে বুঝবো, যে যার n+n এর মান বেশি সেই অরবিটালের শক্তি বেশি, আর যে অরবিটালের n+n এর মান কম সেই অরবিটালের কি শক্তি কম, ঠিক আছে। তো এইভাবে যদি আমি অরবিটালগুলোকে সাজাই, ঠিক আছে, পরমাণুর যে অরবিটালগুলো থাকে সেই অরবিটালগুলোকে যদি আমি সাজাই, হ্যাঁ, তাহলে হচ্ছে কীভাবে সাজাই, মানে কীভাবে আমি অরবিটালগুলোকে লিখবো, যে আমি কি লিখতে পারবো 1s 2s 3s 4s 5s 6s 7s এরকম না, কখনো না। তো এইটা লেখার হচ্ছে যে আমাদের একটা 9 10 আমরা একটা নিয়ম শিখতাম, এরকম যে অরবিটালের যে শক্তির যে মানটা সেটা শিখতাম কি হিসেবে, অরবিটালের ওই যে নিয়ম থেকে কীরকম, যেরকম দেখতাম যে 1s, তারপর লিখতাম 2s 2p, তারপর লিখতাম কি 3s 3p 3d, তারপর 4s 4p 4d 4f, তারপর কি লিখতাম 5s 5p 5d 5f, তারপরে কি লিখতাম 6s 6p, আস্তে আস্তে কমতে থাকবে 6p, তারপরে কত 7s। এই এতটুকু বললেই আমার কাজ হয়ে যাবে, আর বাড়াবাড়ি করার দরকার নেই, ঠিক আছে। তো এরকম করে আমি গোল দাগ দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কি অরবিটালগুলো, এগুলো হচ্ছে আমাদের যতগুলো অরবিটাল 118টা মৌলকে ব্যাখ্যা করার জন্য এই কটা অরবিটাল জানলে প্রযোজ্য। এখন অরবিটালের শক্তি কি দ্বারা নির্দেশ করা হয়, n+l এর নিয়ম দ্বারা। তো আমি যদি সাজাই এরকম করে টান দিয়ে দেবো, যেটা আগে পড়বে তাকে আগে লিখবো, তীর চিহ্ন অনুযায়ী যে আগে পড়বে তাকে কি লিখবো, আগে লিখবো। তো আমি যদি এরকম করে আগে লিখি, ঠিক আছে, এরকম করে যদি আমি আগে লিখি তাহলে ক্রমটা আমার কি দাঁড়ায়, ক্রমটা এরকম দাঁড়ায়, হ্যাঁ, মানে অরবিটালের ক্রমটা দাঁড়ায় এরকম, যে লেখো তাহলে হচ্ছে আসে প্রথমে কি আছে 1s, তারপরে কত 2s, তারপর কত 2p, তারপর কত 3s, তারপর কত 3p, তারপর কত 3s 3p, তারপর কত 4s, দেখছো, মানে তীর চিহ্ন অনুযায়ী আগাবো, তারপর কত 3d, তারপর কত 4p, তারপর কত 5s, তারপর কত 4d, তারপর কত 5p, তারপর কত 6s, তারপরে হচ্ছে কত 4f, তারপরে 5d, তারপরে 6s, তারপরে 7s, তারপর কত 5f, ঠিক আছে, 5f লিখলা। তারপরে আসে কত, তারপরে আসে 6d, এগুলো 5 পর্যন্ত শেষ হয়ে গেছে। তারপরে তুমি যদি লিখতে চাও তারপরে আসে 6d আসে, হ্যাঁ, তারপরে আসে 6d, তারপরে আসে 7p, এই 7s করে আছে 7p 8s,
ঠিক আছে। তুমি যদি আরও চাও তাহলে হচ্ছে যে এটাকে আর একটু বাড়ায় দেখাইতে পারো। হ্যাঁ, এখানে 6s, এখানে কত 6 আচ্ছা যে ডি আসে, ঠিক আছে, 6d আসে। তারপর এখানে 7s, এখানে কত 7p আসে, তারপর কত আসে 8s। তো এটাকে যদি একটু ফিল আপ করো তাহলে জিনিসটা আরও একদম ক্লিয়ার আসে। দেখো এই কারণে 5f এর পরে 6d এসছে, 6d এর পরে 7 এসছে, 7s এর পরে 8s আসছে। এই যে এই জিনিসটা এরকম ত্রিভুজ আকৃতির যদি ফরম্যাট করে তো তুমি এটা লিখতে পারো। তো একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি এইটা বলি, ঠিক আছে, তোমার মজা লাগবে। তো তুমি এই জিনিসটাকে রিলেট করতে পারবা যে আমি যখন ক্লাস 8-এ, ঠিক আছে, তখন লিমন ভাইয়া আছে যে ক্লাস 10-এ, হ্যাঁ 10-এ, হ্যাঁ সম্ভবত 10-এ, বা আমি যখন 7-এ, লিমন ভাইয়া আছে ক্লাস 9-এ, এরকম 2 বছরের গ্যাপ আমাদের। তো ওকে হচ্ছে যে একটা আমাদের বাসায় একটা স্যার এসে কেমিস্ট্রি পড়াচ্ছিল। হ্যাঁ, তো কেমিস্ট্রি পড়ানোর সময় ওকে হচ্ছে যে এই জিনিসগুলো মনে রাখানোর জন্য একটা ছন্দ হচ্ছে ওকে পড়াচ্ছিল। তখন আমি ক্লাস 7-এ আর হচ্ছে ক্লাস 9-এ, ঠিক আছে। তখন ওকে ইলেকট্রন বিন্যাস শিখেছিল ক্লাস 9-এ। কীভাবে পড়াচ্ছিল যে এই যে এরকম করে বলতো, ঠিক আছে, এরকম করে বলতো যে এস এস পি, বলতো যে শোনো শোনো প্রিয়া, তারপর এস এস পি এস, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ঠিক আছে। তারপরে ডি পি এস, ডি পি এস, ডিপিএস করো, ডিপিএস করো। হ্যাঁ, তাহলে এফ ডি পি এস, এফ ডিপিএস করো না, আবার এফ ডি পিএস, এফ ডিপিএস করো না। এইভাবে করলে তোমার সবগুলো জিনিস কাভার হয়ে যাবে। এরকম করে বলতো যে শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফ ডিপিএস করো না, এফ ডিপিএস করো না, এরকম করে পড়াইতো। তো আমি আসলে এটা শুনে তখন খুব মজা পাইছিলাম, এবং জিনিসটা হচ্ছে আমার মাথায় এমনভাবে ঢুকে গেছে যে আমি যখন ক্লাস 9-এ উঠে এই ইলেকট্রন বিন্যাস করতেছিলাম তখন হচ্ছে যে আমার ওই কথা মনে পড়তো। তো এটা দিয়ে আসলে কীভাবে মনে রাখা যায়, প্রথমে তুমি 1 লিখবা, 1s, তারপর এখানে 2 দিলা, 2s, তারপর এখানে কী দিলা, 2 দিলা, 2p, তারপর এখানে 3 দিলা, 3s, 3p, তারপর এখানে কী দিবা, 4s, তারপর কত 3p গেছে, তাহলে এখানে আসে 3d, 4s গেছে, এখানে আসবে 4p, ঠিক আছে। তারপর এস গেছে, 4-এরও এস চলে গেছে, তার মানে এবার এখানে তোমাকে অবশ্যই 5-এর এস দিতে হবে। 5-এর এস যাওয়ার পরে এখানে তুমি কী দিবা, যে 5-এর এস গেছে, তাহলে 4p গেছে, 4-এর ডি বাকি আছে, এখন 4d দিলা। তারপরে এখানে কী দিবা, যে দেখো পি, 4-এর পি গেছে, ঠিক আছে, 5-এর এস গেছে, এবার 5-এর পি আসবে, ঠিক আছে। তাহলে আবার এস আসছে, তাহলে এই এস তো 5-এর এস হতে পারে না, এই এস অবশ্যই কার এস, 6-এর এস, ঠিক আছে। তারপর 6-এর এস গেছে এফ, তাহলে এফ কার গেছে, যার ডি বাদ গেছে তারপরেই তো এফ নাকি, তাহলে এখানে 4f, ঠিক আছে। তারপর 5-এর পি বাদ গেছে, তার মানে হচ্ছে 5-এর ডি। তারপর হচ্ছে যে যার এস গেছে তারপরে তার পি, তাহলে 6-এর এস গেছে, 6-এর পি। তারপর হচ্ছে কি 7-এর এস, ঠিক আছে, 7-এর এস। তারপর হচ্ছে কত, যার ডি গেছে তার এফ, 5-এর ডি গেছে, তাহলে 5-এর এফ, ঠিক আছে। তারপর হচ্ছে যার পি গেছে তার ডি, কার পি গেছে, 6-এর পি গেছে, তাহলে 6-এর ডি, ঠিক আছে। যার হচ্ছে এস গেছে তার পি, তার মানে 7s, 7p, 7p এর কত 8s। এইভাবে হচ্ছে যে মনে রাখো, তাহলে এতগুলো এরকম টানাটানি করা লাগে না। তুমি ছন্দ দিয়ে এটা লিখে তারপর কোনটার পর কোন 2 3 4 হবে এই জিনিসগুলো লিখে দাও, তাহলে এই ক্রমটা তুমি লিখে ফেলতে পারবো। আশা করি তোমার এটা আচ্ছা মজা লাগবে। এটা আরও অনেকে অনেকভাবে পড়ায়। আমাকে হচ্ছে একটা স্যার পড়াইছিল, ওই স্যার হচ্ছে আরও সোজা করে পড়াইছিল। তো আমি ওটা শিখে যাচ্ছি না, আপাতত এটা দিয়ে তুমি কাজ চালিয়ে দিতে পারবা। আর তোমার অতগুলো লাগবেও না, তোমার কতটুকু লাগবে জানো, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, সর্বোচ্চ 3d পর্যন্ত লাগবে। তো এটা আমাদের এমনি নর্মালি মুখস্থ থাকে, তুমি 3d পর্যন্ত মুখস্থ রাখলেই হচ্ছে যে তুমি ইলেকট্রন বিন্যাসের কাজ চালিয়ে দিতে পারবা। ওকে, এতগুলো বক করলাম, এখন মেন জিনিসে আসি। কী হয়েছে যে আমি 2টা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে দেখাই, তোমার বই হচ্ছে যে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস ব্যাখ্যা করি। তো এই ব্যাখ্যাটাতে n+n এর সূত্র কোথায় লাগলো, ঠিক আছে, n+n এর সূত্র কোথায় লাগলো, তুমি একটু এই জায়গাটাতে তাকাও, যে কোনো জায়গাতে তাকাইতে পারো, এই জায়গাতে তাকাও। এইখানে 3p এর মধ্যে, 3p এর মধ্যে n এর মান কত বলো তো, n এর মান হচ্ছে 3, আর p এর মান তুমি কত জানো, 1, তাহলে 3 এর আগে কত হয়, 4। আর 4s এর মধ্যে দেখো, 4s এর মধ্যে দেখো, আরে ঘুরে ফিরে এটার মধ্যে হাত দেওয়া লাগলো আমার। আচ্ছা, এটা একটু পরে, এটা আরেকটা নিয়মের মধ্যে চলে যায়, একটু পরে ব্যাখ্যা করি, যে 2s 2p এর মধ্যে যাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা n+n।
তো কী হয়েছে যে ব্যাপারটা কী দাঁড়ায় এখানে, যে তুমি যদি 2s এর ক্ষেত্রে তাকাও, তো 2 আর s এর মান হচ্ছে, n এর মান 2 আর s এর মান হচ্ছে 0, তাহলে কত হয় 2। আর 2p এর মধ্যে যদি তুমি তাকাও, তাহলে হচ্ছে যে n এর মান হচ্ছে 2 আর p এর মান হচ্ছে 1, তাহলে কত হয় 3। দেখছো যে 2s এর মান হচ্ছে 2 আর 2p এর মান হচ্ছে 3, এই কারণে 2s হচ্ছে আগে, 2s এর শক্তি কম, 2s হচ্ছে আগে, 2p হচ্ছে যে শক্তি বেশি, এই কারণে 2p পরে। ঠিক আছে, তুমি আবার 2p 3s এর মধ্যে দেখবা যে 2p এর মান কত আছে, 2p এর মান হচ্ছে 3 আর 3s এর মান হচ্ছে আচ্ছা এবার আসো, তারপরে এইটাতে আসো, এইটাতে কেন আমি বলতে চাইলাম না। দেখো 4s, ঠিক আছে, 4s এর ক্ষেত্রে কত হবে, n এর মান হচ্ছে 4 আর এর মান 0, এটা হচ্ছে কত 4। দেখো এইটা n প্লাস n এর মানও 4, এটা n প্লাস n এর মানও 4, তাহলে কি n প্লাস l এর মান কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তো যখনই দেখবা যে n প্লাস n এর মান সমান হয়ে গেছে, তখন যার n এর মান ছোট সে ছোট। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে 3s আর 3p আর 4s এর মধ্যে এই 3p এর n এর মান ছোট, কারণ এর n এর মান হচ্ছে 3 আর n এর মান হচ্ছে 4, এই কারণে 3p এর শক্তি কম আর 4s এর শক্তি কি বেশি। আবার তুমি তার পরের দুইটাকে তুলে দেখো, 3d এর ক্ষেত্রে কত, 3d এর ক্ষেত্রে কত, 3 এর ক্ষেত্রে n এর মান 3 আর d এর মান হচ্ছে কত 2, তাহলে এটা হচ্ছে 5, এই SPD, হ্যাঁ 5। আর 4p এর ক্ষেত্রে দেখো, 4p এর ক্ষেত্রে দেখো n এর মান হচ্ছে 4 আর p এর মান হচ্ছে কত 1, এর মান হচ্ছে কত 5, তো দুইটার মানই 5। তাহলে 3d কেন আগে হলো, কারণ 3d n এর মান ছোট, n এর মান হচ্ছে 3 আর 4p এর মধ্যে হচ্ছে কত, n এর মান হচ্ছে 4। তো যেহেতু 3d n এর মান ছোট, এই কারণে 3d আগে, 4p হচ্ছে কি পরে। ঠিক আছে, ওকে, তো এইভাবে হচ্ছে যে তুমি যেইখানে যাও এই n প্লাস n এর নিয়ম হচ্ছে কি খাটবে। n প্লাস n এর দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে n প্লাস n এর নিয়ম হচ্ছে কম বেশি হবে, যেখানে n এর মান কম, এখানে সরি n প্লাস n এর মান কম, এখানে n প্লাস n এর মান বেশি, এই কারণে 2s আগে 2p পরে। আর কখনো কি যদি সমান হয়ে যায়, তাহলে হচ্ছে কি 2p হচ্ছে তাহলে হচ্ছে যে যার n এর মান ছোট সে আগে, যার n এর মান বড় সে হচ্ছে কি পরে। এইভাবে হচ্ছে যে কি এই পুঁতিটা হচ্ছে যে উপশক্তি স্তর দেওয়া হয়েছে। তো এটা শর্টকাট হিসেবে আমরা এটা মনে রাখবো, নাহলে এটা মনে রাখবো। তো এইটা মনে না রেখে তুমি এইটা মনে রাখবে, কারণ পরীক্ষার মধ্যে তুমি এগুলো এরকম দাগ টেনে আবার এরকম দেখাবা, কোনো দরকার নেই, তুমি এটাই মনে রাখবে। শোনো প্রিয়া, শোনো, ডিপিএস করো, এফডিপিএস করো না, এফডিপিএস করো না, দ্যাটস ইট। দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে করে দেখাই। ঠিক আছে, ধরো পটাশিয়াম 19-এর যদি ইলেকট্রন বিন্যাস করো, তো তুমি প্রথমে কি করবা, লিখবা যে শোনো প্রিয়া, এতটুকু পর্যন্তই মনে হয় আমার হয়ে যাবে। এবার তুমি সংখ্যাগুলো বসাবা, কত বসাবা, প্রথমে 1, তারপরে কত 2s, তারপরে আছে 2s গেছে, 2 এর হচ্ছে এবার কত আসবে, 2 এর p আসবে। তারপর যেহেতু s 1 এর s 2 এর s গেছে, তাহলে আবার s আসছে, মানে কি এবার তোমাকে 3 এর s দিতে হবে। ঠিক আছে, ওকে, 3 এর s এর পরে 3 এর কত p আসবে, 3p আসবে। ঠিক আছে, তাহলে শোনো প্রিয়া 4s। ঠিক আছে, তারপরে যেহেতু 3s চলে গেছে তার এটা, তাহলে প্রথম দুইটা দিয়েই মনে হয় তোমার ইলেকট্রন বিন্যাস 19টা ইলেকট্রন বিন্যাস হয়ে যাওয়ার কথা, আই থিঙ্ক। তাহলে এবার করে দেখো, তাহলে প্রথম এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে, 2টা ইলেকট্রন ধরে, আমি 1s2 দিয়ে দিলাম। এস এ কয়টা ধরে, 2টা ধরে। পি এ সর্বোচ্চ কয়টা ধরে, 6টা ধরে, 6 দিয়ে দিলাম। এস এ সর্বোচ্চ কয়টা ধরে, 2টা ধরে, 2টা দিয়ে দিলাম। এখন ইলেকট্রনগুলো গুনবো যে আমার 19টা ইলেকট্রন পূরণ হচ্ছে কিনা, 2 দিয়ে 4, 6 দিয়ে 10, 10 দিয়ে 12, এখনও 12টা গেছে, তাহলে এখনও কয়টা ইলেকট্রন লাগে, 7টা ইলেকট্রন লাগে। তার মানে 3p6, 12 আর 6 কয়টা গেল, 18টা চলে গেছে, তার মানে আরেকটা ইলেকট্রন আছে, সেই আরেকটা ইলেকট্রন চলে আসবে এখানে। এইভাবে ইলেকট্রনগুলো সুন্দর করে বিন্যস্ত করে দিলাম। এই যে আমি এইভাবে ইলেকট্রন বিন্যাস করলাম। তো এইভাবে তুমি লিখে ইলেকট্রন বিন্যাস করতে পারলেই হচ্ছে কি কাজ কমপ্লিট। তুমি তারপর হচ্ছে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো, স্ক্যান্ডিয়াম কত, 21। তো স্ক্যান্ডিয়াম 21-এর যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে এটা এরকম হবে যে আবার লিখবা যে এস এস পি এস পি এস, আচ্ছা এই পর্যন্ত লেখো। তো তাহলে শোনো প্রিয়া, তাহলে 1 2 1s, সরি এখানে 2 হবে, 1s 2s 2p 3s 3p 4s। এবার ইলেকট্রনগুলোকে বসায় দেখো কটা ধরে, 21টা ইলেকট্রন কিন্তু আমাকে নিতে হবে। তাহলে এখানে 2টা 6টা 2টা 6টা 18টা হয়ে গেছে। এখানে আছে কটা ধরে, 20টা, তাহলে আরও একটা ইলেকট্রন আছে।
তাহলে এরপরে আমি সেইটা কোথায় দেবো? দেখো তারপরে আসছে তোমার শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, হচ্ছে ডিপিএস করো, ঠিক আছে? তাহলে ডিপিএস আসবে, হ্যাঁ, ডিপিএস আসবে। তো এতগুলো পিআরএস তোমার লাগবে না, এই ডি পর্যন্তই হবে, হ্যাঁ। ডিতে হচ্ছে যে কত, তাহলে এটা হচ্ছে তোমার 3 এর ডি ছিল। তাহলে ডিতে কয়টা ইলেকট্রন যাবে? একটা ইলেকট্রন যাবে, কারণ একটা 20টা ইলেকট্রন আগে চলে গেছে, 21 নম্বর ইলেকট্রন আমি 3 ডিতে দিয়ে দিলাম, আর পিএস দরকার নেই, তাহলে আমার 3D পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি এই 3D পর্যন্ত যদি মনে রাখি তাহলে 30টা মৌল ব্যাখ্যা করতে পারবো, 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো তোমার এটা হোমওয়ার্ক যে তুমি 30টা মৌলের হচ্ছে কী করবা? ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করবা। আর এটা হচ্ছে আমাকে কোথায় হচ্ছে যে হোয়াটসঅ্যাপে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তোমার বইয়েও হচ্ছে যে 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, হ্যাঁ। তবে একটু দূরে দেওয়া আছে, এটা হচ্ছে এক্সাক্ট কত পেজ? 134 পেজ, 134 পেজে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। কিন্তু তুমি ওদেরটা না দেখে তুমি তোমার নিজের মতো করে আমাকে ইলেকট্রন বিন্যাস করে দেখাবো, ঠিক আছে? আমরা তাহলে ইলেকট্রন বিন্যাস মোটামুটি বুঝছি। আরও একটা যদি উদাহরণ দিয়ে তোমাকে দেখাই, হ্যাঁ, আরও একটা যদি উদাহরণ দিয়ে তোমাকে দেখাই, এখানে এখনও কিছু ভুল আছে, সেই ভুলটা হচ্ছে ক্লিয়ার হবে, হ্যাঁ, মানে নিয়ম চেঞ্জ আছে, সেই নিয়মটা ক্লিয়ার হবে তোমার। তো নিয়মটা হচ্ছে কি, ধরো যে আমি জার্গোনিয়াম, ঠিক আছে, এটাকে যেটার দ্বারা প্রকাশ করা হয়, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 40। তো এইটার যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, তো এই নিয়মের মধ্যে ইলেকট্রন বিন্যাস করবো। আমি কী করবো, যে আমার 40টা দরকার, তো 30, 36 আর 38, তো এবার আমার অনেক দূর পর্যন্ত লাগবে, এবার আমার 4D পর্যন্ত প্রায় লাগবে, হ্যাঁ, যে 4D পর্যন্ত লাগবে 40টা ইলেকট্রন, কারণ এইখানে তোমার 30টা, 36টা, 38টা, এই যে 4D পর্যন্ত লাগবে। তাহলে আমি লিখি এগুলো: 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 4s, 3d, 4p, 5s, 4d, এই এদের পর্যন্ত লাগবে আমার। এখন আমি কয়টা? 40টা ইলেকট্রন বিন্যস্ত করে দেবো। তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে 6টা, হ্যাঁ, এখানে হচ্ছে কয়টা? এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 6টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 10টা, এখানে হচ্ছে 6টা, এখানে হচ্ছে 2টা। দেখো কয়টা ইলেকট্রন হলো, দেখো 2 2 4, 6 4 10, 12, 18, 20, 30, 36, 37, 38, আর কয়টা লাগে? 2টা, তাহলে 4d2। তাহলে এই যে তোমার জার্গোনিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। কিন্তু পরীক্ষার খাতায় তুমি এটা লিখতে পারবা না। কেন লিখতে পারবা না? কারণ এটা লেখার সঠিক নিয়ম হচ্ছে যে তোমাকে এটা তুমি রাফ হিসেবে করবা, এটা ঠিক আছে, এটা ভুল না, কিন্তু তোমাকে লেখার সময় পরীক্ষার খাতা কী করতে হবে? জিনিসগুলোকে সাজায় লিখতে হবে। কীরকম? যে প্রথমে 1s2, 2s2, 2p, 6, হ্যাঁ। তো এই দেখো 3s, 3p, 3d, 3 এরগুলো তোমাকে এক সিরিয়াল করে লিখতে হবে, অর্থাৎ 3s2, 3p, 6, 3d, 10। তারপর 4 এরগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে, 4s2, তাহলে এই যে 4 এরগুলো লিখতে হবে, তাহলে 4s2, 4p6, 4d কত? 4d2। তারপর কত লিখতে হবে? 5এরটা লিখতে হবে, অর্থাৎ 5s2। অর্থাৎ তোমাকে ওই অরবিটালের যে এনের মান আছে, এনের মান অনুযায়ী তোমাকে সাজায় লিখতে হবে, ঠিক আছে, যেভাবে সাজায় লিখতে হবে, তা নাহলে ভুল কেটেও দিতে পারে, ঠিক আছে। তাহলে এটা লেখার সঠিক নিয়ম। আমি রাফ এইভাবেই, যেভাবে নিয়ম আমি তোমাকে শিখালাম ওই নিয়মেই করবো, করার পর জাস্ট জিনিসগুলোকে সাজা লিখবো, যে প্রথমে 1-এর, তারপর 2-এর, তারপর 3-এর, তারপর 4-এর, তারপর 5-এর। এই যে স্ক্যান্ডিয়াম যে এখানে লিখছি না, এখানে কিন্তু ভুল করে লিখছি। তাহলে এটা সঠিক লিখলে কীরকম হবে? স্ক্যান্ডিয়ামে যদি সঠিক লিখো তাহলে এটা এরকম হয়: 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2, এইরকম হবে সঠিকটা, ঠিক আছে। এইটা পরীক্ষার খাতায় আছে, তুমি কী করবা না, যে এইটা হচ্ছে এইভাবে না লিখে, মানে পরীক্ষা এইভাবে করবা, করার সময় এইভাবে করবা, করে হচ্ছে যে রাফ করবা, বাইরের দিকে রাফ করবা, পরে পরীক্ষার খাতায় এইভাবে ইলেকট্রন বিন্যাস তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ইলেকট্রন বিন্যাসের একদম ক্লিয়ার হলাম। এই উপরেরটাতেও কি ভুল আছে? না, এটাতে ভুল নেই, এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা একটু জানবো, যে ইলেকট্রন বিন্যাসের একটু ব্যতিক্রম কিছু নিয়ম আছে, ঠিক আছে। কেমিস্ট্রি মানেই কিন্তু ব্যতিক্রম, কেমিস্ট্রি আরেকটা নামই ব্যতিক্রম, ঠিক আছে। দেখবা যে যেখানেই কেমিস্ট্রির নিয়ম দিয়ে করা যাচ্ছে না, সেখানেই কেমিস্ট্রির ব্যতিক্রম চলে আসবে। প্রথম ব্যতিক্রম যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার কিসে জানো? যে সুস্থিত বিন্যাস ব্যতিক্রম, বিন্যাসের
সুস্থিতি। এই ক্ষেত্রে ইলেকট্রনগুলোর বিন্যাস একটু চেঞ্জ হয়ে যায়। কীরকম? আমরা সবসময় মনে রাখবো যে এই ইলেকট্রনগুলো হচ্ছে যে সুস্থিত। যেমন পি এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। ঠিক আছে, পি এর ক্ষেত্রে যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে সেই পিটা হচ্ছে যে খুব ভদ্রভাবে থাকবে। অথবা যদি পি এর ইলেকট্রনগুলো অর্ধেক হয়ে যায়, পি এর ইলেকট্রন যদি 3 হয়ে যায়, তাহলে পি কী থাকবে? ভদ্রভাবে থাকবে। কিন্তু পি যদি তোমার 2 বা পি যদি 1 বা পি যদি 4 এই জায়গাগুলো থাকে, বা পি যদি 5 এই জায়গাগুলো থাকে, এগুলোকে বলা হয় একটু অস্থিত, মানে স্থির না। ঠিক আছে, তো এইরকম পি এর 6, 3, ডি এর সর্বোচ্চ করা থাকে 10টা, এটাও সুস্থিত। আর আরেকটা আছে ডি এর কত? অর্ধেক, ডি এর 5, এটা হচ্ছে কি? সুস্থিত। এফ এর কটা হয়? এফ এর হচ্ছে 14টা হয়, তাহলে এফ এর 14টাও সুস্থিত, অর্থাৎ এফ এর অর্ধেক হচ্ছে 7, এগুলো কি? সুস্থিত। তা বাদ বাকি F1, F3, F4, F5 এগুলো হচ্ছে কি? অস্থিত। ডি এর 1, 2, 3, 4, তারপর 7, 8 এগুলো হচ্ছে কি? 9 এগুলো হচ্ছে অস্থিত। তার মানে শুধু কখনো কোনো অরবিটালের হয় সম্পূর্ণ ভর্তি থাকবে, অথবা যদি অর্ধেক খালি থাকে, তবেই হচ্ছে ওগুলোকে আমরা কি বলবো? সুস্থিত অরবিটাল বলবো। তাহলে এগুলো হচ্ছে কি? যে সুস্থিত অরবিটাল। তো এই সুস্থিত অরবিটালের কারণে ইলেকট্রন বিন্যাসে একটু চেঞ্জ আসে। ঠিক আছে, কার মধ্যে চেঞ্জ আসে? যে ক্রোমিয়াম 24, ঠিক আছে, ক্রোমিয়াম 24 এর নর্মাল ইলেকট্রন বিন্যাস কীরকম হওয়ার কথা? যে এস এস পি এস পি এস ডি। আচ্ছা, এর নর্মাল ইলেকট্রনকে আগে দিয়ে নিই। 1 2 2 3 3 4 3 দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন এর ইলেকট্রনগুলো আমার নর্মালি যদি 24টা ইলেকট্রনকে আমি তোকে বিন্যস্ত করতে দেই, তাহলে কি হবে? এরকম হয় যে 1s2 2s2 2p 6 3s2 3d 3p6, তাহলে কটা গেল? 18টা গেল। আর কটা আছে? 19 20 21 22 23 24, এখন 6টা ইলেকট্রন আছে। তো 6টা ইলেকট্রনের মধ্যে 2টা এখানে গেল, 2টা এখানে গেল, তাহলে কয়টা হলো? 20টা। তাহলে আরও কয়টা থাকে? 4টা। এরকম। তো এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে এইরকম হয় না। না হয়ে ক্রোমিয়াম করে কি? ক্রোমিয়াম করে হচ্ছে এরকম। এই যে সুস্থিত বিন্যাস লাভের কারণে এ এস এর থেকে, অর্থাৎ ডি এর 4টা আছে না, ডি করে কি? এস এর থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়। হ্যাঁ, নিয়ে নেয়। তো ডি একটা ইলেকট্রন নিয়ে নিলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? এইরকম হয় 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, ঠিক আছে, 4s1 আর হচ্ছে 3d5, এই যে এইরকম হয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা হয়ে যায় এইরকম। ঠিক আছে, অর্থাৎ ডি হয়ে যায় 5টা আর এস হয়ে যায় 1টা, কিন্তু হওয়ার কথা ছিল ডিতে 4টা এসে। তো এটা যেহেতু এইরকম হলো, এই কারণে এটাকে কী বলা হচ্ছে? ব্যতিক্রম বলা হচ্ছে। তো পরীক্ষার খাতায় আমি অবশ্যই এইভাবে লিখবো না, পরীক্ষার খাতায় লিখবো জিনিসটাকে এইভাবে, যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 আগে দেবো, 4s1 পরে যাবে, মানে লেখার নিয়ম অনুযায়ী, যে প্রথমে 1 2 3 4 এরকম করে সাদা লিখতে হয়, সেই নিয়ম অনুযায়ী। তো তুমি এইভাবে আগে করে নিবা, নিয়ে শেষে এটা পাঠিয়ে দেবে। তো এইরকম যে শুধু ক্রোমিয়ামের মধ্যে হয় এরকম না, এইরকম কপারের মধ্যেও হয়। ঠিক আছে, কপার 29 এই কপারের মধ্যে হয়। তো কপারের মধ্যে এরকম হয় যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 এরকম হয় কপারের ক্ষেত্রে। এটা হচ্ছে কি? ব্যতিক্রম। ঠিক আছে, অর্থাৎ হওয়ার কথা ছিল 4s2 3d9, কিন্তু 3d9 না হয়ে কত হয়ে যায়? অর্থাৎ 3d9 আর হচ্ছে 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু এরকম না হয়ে কত হয়ে যায়? যে 3d10 আর হচ্ছে কত? 4s1, এরকম হয়ে যায়। ঠিক আছে, এরকম হয়ে যায়। এটা হচ্ছে কি? ব্যতিক্রম। এই দুটো ব্যতিক্রম তোমরা 19-এও পড়ে আসছো, আমি তারপরে আবার একবার সেটা করলাম। আরেকটা ব্যতিক্রম আছে। ঠিক আছে, এই ব্যতিক্রমটা শেখাবো কি না? আচ্ছা, আপাতত দরকার নেই, আরেকটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা স্কিপ করে যাচ্ছি, যদিও বোঝানো উচিত ছিল, বাট এখন দরকার নেই, এখান পর্যন্ত থাক।